বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক, আর আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার ধারক বাহক। এ সম্পর্কে আমার দুটি কথা। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক ছিল বিধায় অনেক পূর্বে বাংলাদেশে যে রাজাকার ছিল, যাদেরকে রাজাকার বলা হতো, তাদেরকে কিন্তু লালন পালন করেছে বিএনপি, নো ডাউট অ্যাট অল। এর পরবর্তীতে শেখ হাসিনা এবং তার দলকে লালন পালন করেছে বিএনপি। বিএনপি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেয়, তাদের একটা প্রোডাক্ট না। আদার হ্যান্ড আওয়ামী লীগের হলো একটা প্রোডাক্ট, সেই এক প্রোডাক্টই তারা বিক্রি করে। তো এখানে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা হলো বাই দিস টাইম যেটা ঘটছে, বিএনপির ভিতর থেকে এখন আওয়ামী লীগের পুনর্জন্ম হচ্ছে। কি মজার ব্যাপার! মুসা নবীকে মেরে ফেলার যে ষড়যন্ত্র করা হয়েছিল, অথচ সেই মুসা যে ষড়যন্ত্র করেছিল ফেরাউন, সেই ফেরাউনের ঘরেই মুসা নির্ভয়ে শান্তিতে স্বস্তির সাথে বিলাসিতার সাথে বড় হয়েছিল। আল্লাহর মার দুনিয়ার বার। তাই এখন বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রের প্রোডাক্ট, সেই হিসেবে বিএনপির থেকে এখন তৈরি হচ্ছে আওয়ামী লীগের বাহিনী, এবং এই বাহিনী এতই শক্তিশালী এবং এতই পাওয়ারফুল, আগামী দিনগুলোতে আপনারা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। 5ই আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে সবাই মনে করেছিলেন শেখ হাসিনার ভূত মাথা থেকে নেমে গেছে, এক শেখ হাসিনা চলে যাবে আর এক শেখ হাসিনার জন্ম হবে। কালচার যেটা থাকলো, সংস্কৃতির পরিবর্তন করা খুবই মুশকিল। আমি কিন্তু বলেছিলাম ইয়াং জেনারেশনের হাতে ক্ষমতার ভার অর্পণ করতে। আমি বলেছিলাম এই বাল পাকা চুল পাকা বুড়োরা যদি রাজনীতিতে থাকে, এই ইয়াং ছেলেটা কিছু করতে পারবে না। সো এই যে সংস্কারের কথা বলা হলো, সংস্কার যেখানে প্রয়োজন সেখানে নেই। সংস্কারে লেখাতে হবে 50 বছরের উপরে যাদের বয়স, তারা শুধুমাত্র ভোটার থাকতে পারবেন, কোনো দলের কোনো পদে তারা থাকতে পারবেন না। এটা রাষ্ট্রীয় আইন। এই আইন মেনে যদি দেশ পরিচালনা হয়, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আর যদি এই চুল পাকা বাল পাকা বুড়োদেরকে দিয়ে রাজনীতি করানো হয়, এরা একটা ডেঞ্জারাস পারসন। যে কোনো মুহূর্তে এদের জ্ঞানের পরিধি এত বেশি, এদের এই জ্ঞানটা যদি খারাপ দিকে চলে যায়, তাহলে বাংলাদেশ ধ্বংস করতে তাদের 5 মিনিটও সময় লাগবে না। এই জন্যই আমি বলেছিলাম যে যারা বুড়ো হয়ে গেছে, আই মিন বাল পাকা বুড়ো, এদেরকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করতে হবে। আর সেটা করতে লাগলে সংস্কার দরকার। কি সংস্কার? 50-এর উপরে কোনো লোক যদি রাজনীতিতে থাকতে পারবে না। 50 বছর বয়স পর্যন্ত রাজনীতির সময়সীমা, 50 বছর পরে গিয়ে সে সাধারণ ভোটারে থাকে। কিন্তু আমার কথা কেউ রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। অবস্থাটা এমন। তো যাই হোক, যেটা
দেখি প্রকৃত অবস্থাটাই কিন্তু আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমাকে বসেনি, আমার কোনো মারে না, আমার পাশায় ছিঁড়া লুঙ্গি, আমি তার জন্য ওষুধ কিনে খেতে পারি না। তার ভিতর দিয়েও অনেকগুলো ছেলে মেয়েকে আমি ফ্রিতে পড়াই, কাগজ কলম কিনে দিই, কারণ তারা অসচ্ছল। আমি অসচ্ছল, কিন্তু অসচ্ছল থেকেও আমি সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা করি। আমার মোবাইল কন্ট্যাক্ট নাও 01935204804। আমার মোবাইল কন্ট্যাক্ট নাও 01935204804। অনেকে বলেন যে তারেক জিয়া অমুক দিন দেশে আসতেছে, তমুক দিন দেশে আসতেছে। তারেক যে যদি দেশে না আসে তার কি বাল উড়ে যাবে? কিছু হবে না। তার যে রাজনীতি ওটা লন্ডন বসেই চালানো সম্ভব। সে জানে বাঙালি জাতি সম্পর্কে, সে এমন মন্ত্র দিয়ে দেবে এবং দিয়েছে। সারা বাংলার মানুষ আমরা তারেক জিয়ার সৈনিক। দেখা গেল যে সেনাপতি রয়েছে লন্ডন আর তার সৈনিকরা রয়েছে সব বাংলাদেশে। বিষয়টা কেমন একটু ভেবে দেখেন। তারেক জিয়ার কোনোদিনও দেশে ফেরার দরকার নেই। ওনার অবস্থা হয়েছে, তারেক জিয়ার অবস্থা হয়েছে স্টিফেন হকিংস বিজ্ঞানী আছে না, আপনারা দেখেছেন, প্যারালাইজড একজন বিজ্ঞানী, তার কানে যন্ত্র দিয়ে রাখা, তার ব্রেনের সাথে সংযোগ, সে যেটা চিন্তা করে সেইটা কম্পিউটারে চলে আসে। বড় অদ্ভুত ব্যাপার। কত বড় বিদ্বান, কত বড় জ্ঞানের অধিকারী, তার জ্ঞানটাকে সে কম্পিউটারের মাধ্যমে সক্রিয় রেখেছে। তো তারেক জিয়ার যে জ্ঞান আছে ওটা লন্ডন বসে থেকেই এই বাংলাদেশের রাজনীতি চালানো সম্ভব। এই হাউ কাউ হইচই এর ভিতর আসার চেয়ে না আসাই ভালো, এটাই তারেক জিয়া মনে করেন। তারেক জিয়াও জানেন যে আমার বাবা চট্টগ্রাম সার্কিট হাউসে জীবন দিয়েছিলেন। অতএব আমি আপনাদেরকে বহুবার বলেছি, বাংলাদেশটাকে ব্যবহার করা হয় রাজনৈতিক মঞ্চ হিসেবে, এবং এখান থেকে যে গরিবের অর্থ সেগুলো শোষণ করে তাদের অর্থ হাত বদল হয়ে বিদেশে চলে যায়। এই রাজনীতি বিদেশে বসে বসে লোকে করে, এবং নিঃসন্দেহে এটা পরিচালনা করা তাদের পক্ষে কোনো অসম্ভব না। কারণ আমরা বাঙালি, আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। আমাদের গত 53 বছরের যে শিক্ষা ব্যবস্থা আমাকে প্রকৃত মানুষ হওয়ার কোনো সুযোগ দেয়নি। আমরা যখন লেখাপড়া করেছি 17% পাস, 18% পাস এসএসসিতে। সেই লেখাপড়া আমি বাংলাদেশে দেখলাম 90% পাস, অটো পাস। শিক্ষা খাতে যদি লোকজনদেরকে বেকুব রাখা যায় তাহলে সেই দেশে শোষণ করতে যারা শোষক তাদের অনেক সুবিধা হয়। যেমন প্রাক্তন রাজা জমিদার যারা ছিল তারা কিন্তু একটা সত্য কথা বলতো। তারাই গরিব মানুষের ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে বলতো, তোর বাপ জাল বুনেছে, মাছ ধরেছে, তোর বাপ তাঁত বুনেছে, আবার তোমরা এসেছো লেখাপড়া শিখতে। এভাবে তারা মুখ বাঁকা করে বলতো, তারা যথার্থই বলতো। কিন্তু বর্তমান প্রজন্মের যে দেশ নায়ক যারা আছেন, হাইকমান্ডে যারা আছেন, তারা এই লেখাপড়াটাকে হাইলাইটস করেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, লেখাপড়া না জানলে আমরা পৃথিবীর সাথে তাল মেলাতে পারবো না, এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে লেখাপড়ার কোনো মান নেই। 5 পাস, 6 পাস, 7 পাস, 8 পাস, 9 পাস, 10 পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, পরবর্তীতে দেখা গেল তার ভিতরে কোনো মধু নাই। এভাবে
একটা দরিদ্র পরিবারের 4-5টা ছেলেকে যদি এসএসসি ইন্টার ডিগ্রি পড়াতে হয়, আর সেই জনগণ যদি বেকার থাকে, সেই পরিবারের কি হবে? এইটা হলো শোষণ প্রক্রিয়ার আর একটা রূপ। তখনকার দিনের যে জমিদার যারা ছিল, তারা যেটা বলেছে, তারা লেখাপড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য অনেকে লেখাপড়া করতে পারে, কাজকাম করে খেয়ে বেঁচেছে। আর এখনকার যারা রাজনীতিবিদ হাইকমান্ড, তারা বলছে জাতি লেখাপড়া শিখতে হবে, আমাদের মানুষ হতে হবে, আমাদের বড় হতে হবে। কিন্তু বড় হওয়ার পরে আমার পুনর্বাসন কোথায়, আমি এটা জানি না। পুনর্বাসনের কথা তারা চিন্তা করেন কিভাবে? একটা চাকরি নিতে গেলে 10 লাখ টাকা ঘুষ। এই হলো গিয়ে পুনর্বাসন। মানুষকে কতভাবে শেষ করা হচ্ছে। তাই আমি বলি, তারেক জিয়া দেশে ফেরা নিয়ে কখন আসছে, কি আসছে, কবে আসবে, এগুলো নিয়ে ভাবার দরকার নেই। তারেক জিয়া এমনই একটা লোক, তার যথেষ্ট ব্রেন আছে। ওই লন্ডনে বসে আজীবন সে রাজনীতি করতে পারবে, তার দল গঠনও হয়ে যেতে পারে, কোনো নো ডাউট, কোনো সন্দেহ নেই। তাই বাংলার জনগণকে বলি, আপনাদের ছেলে মেয়েদের 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শিখিয়ে লাথি মেরে বাড়ির থেকে বের করেন যদি জীবনও বাঁচতে চান। নইলে একবার যদি ওরা ফুল প্যান্ট পরে কলেজে যাওয়া শেখে, ওরা জীবনে আর আপনি সে ধরেন আপনি ভ্যান চালান, ওরা ভ্যান নিয়ে বেরোবে না। সে ধরেন আপনি ইটের ভাটায় কাজ করেন, আপনার সন্তান যাবে না। বুড়োকালে আপনার কি করতে হবে? আপনার নিজের ভ্যান চালিয়ে বাজার করে এনে আপনার সন্তানকে খাওয়াতে হবে। এসবই কিন্তু রাজনৈতিক চক্রান্ত। মুখে বলা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, আসুন সবাই লেখাপড়া করি, ঠিক আছে, এখানেও রাজনীতি। আর দেশের শিক্ষা ব্যবস্থা বিগত দিনগুলোতে এত কুটিল, এত জটিল, এত দুর্নীতিগ্রস্ত, এত দুর্নীতির উপরে কোনোদিন কোনো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। শিক্ষা ব্যবস্থায় কোনো স্বচ্ছতা নেই, নিয়োগে অর্থের প্রয়োজন। আবার যারা বিসিএস ক্যাডার হয়, তারা কি করে? তারা প্রাইমারি স্কুলের মাস্টার হতে চায় না, কারণ প্রশাসনিক কর্মকর্তা হলে ছেলে কি করে? বিসিএস ক্যাডার। ওরে বাপরে বাপ, ছেলে এসপি, ছেলে ডিসি। কিন্তু প্রাথমিক শিক্ষা যে জাতির ভালো হয় না, সেই জাতি কোনোদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো প্রাথমিক শিক্ষা ভালো হবে কি করে? দেশের যারা সব থেকে ভালো স্টুডেন্ট, যারা বিসিএস ক্যাডার, যারা ক্রিম, এদেরকে নিয়োগ দিতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে। তাদেরকে সে ধরনের সম্মান দিতে হবে, তাদেরকে সে ধরনের অর্থ দিতে হবে। শিক্ষার ব্যাপারে রাষ্ট্র যদি চিন্তা করে, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা, সেই রাষ্ট্র ডেভেলপড হতে পারে। আদার হ্যান্ড আমরা কি দেখি? প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন, তারা কখনোই কোনো বিসিএস ক্যাডার না, কোনো ভালো ছেলে পেলে না। যারা বিসিএস ক্যাডার হয়, তাদেরকে কখনোই প্রাইমারি স্কুলে ঢোকানো হয় না। তাহলে এখানে ডিভিশন হয়ে গেল। যারা মানুষ তৈরি করবে, তারা নিজেরাই যদি যথেষ্ট জ্ঞানী না হয়, যথেষ্ট শিক্ষিত না হয়, তাহলে তারা কি পাঠদান করবে? এইভাবে এই রাজ্যটাকে তিলে তিলে দিন দিন মেজর পিপুলকে রাখা হচ্ছে অশিক্ষিত হিসেবে। আর যারা নেতা, আর যারা বিত্তবান, তারা তাদের ছেলে মেয়েকে লালন পালন করাচ্ছেন কোথায়? বিদেশে তারা পড়ে, অক্সফোর্ডে পড়ে, কেমব্রিজে পড়ে, হার্ভার্ডে পড়ে। আর আপনার পুলা কোথায় পড়ে? এটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। পরে আপনার ছেলে একটা চাকরি খুঁজে বেড়ায়, কোথাও একটা চাকরি পায় না।
সো আমার হাতে আর সময় নেই। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 0193